ফিলোসফি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ন্যায় দর্শনের সন্নিকর্ষ। প্রথমত বলে রাখি, এখনো পর্যন্ত যারা প্রত্যক্ষের ক্লাসটা দেখোনি তারা গিয়ে প্রত্যক্ষের ক্লাসটা দেখো, আর যারা দেখেছো তাদের কাছে আজকের ক্লাসটা কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। কারণ সন্নিকর্ষ বুঝতে হলে আগে কিন্তু আমাদেরকে প্রত্যক্ষটা বুঝতে হবে, তাহলেই কিন্তু আমরা সন্নিকর্ষটা বুঝতে পারবো। তো চলো দেখে নিই আজকের ক্লাসটা। প্রত্যক্ষের লক্ষণে সন্নিকর্ষ। ন্যায়মতে সন্নিকর্ষের অর্থ হলো সংযোগ বা সম্বন্ধ। ন্যায়মতে সন্নিকর্ষের অর্থ কি? সংযোগ বা সম্বন্ধ। এটি হলো যোগ্য ইন্দ্রিয়ের সঙ্গে যোগ্য বিষয়ের একটা সম্বন্ধ। যখন আমরা কোনো বিষয়কে প্রত্যক্ষ করি, সেই বিষয়টির সঙ্গে ইন্দ্রিয়ের যে সংযোগ ঘটে সেটাই হলো সংযোগ বা সন্নিকর্ষ। বলতে গেলে আমরা বলতে পারি, একটা ঘট বা টেবিল দেখলাম, সেই টেবিলটা কিসের দ্বারা দেখলাম? চোখের দ্বারা দেখলাম। এই চোখ আর টেবিল বা ঘটের যেই সংযোগটা মানে দেখাটা হচ্ছে, চোখ আর টেবিল মানে চোখকে আমরা প্রত্যক্ষ করছি, তার ফলে কি হচ্ছে? চোখ আর টেবিলের মধ্যে একটা সংযোগ হচ্ছে, সেটাই হলো সন্নিকর্ষ। অর্থাৎ ন্যায়মতে সন্নিকর্ষের অর্থ হলো সংযোগ বা সম্বন্ধ। তাহলে বুঝতে পারলাম সংযোগ বা সম্বন্ধটা কি, যে আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষ করছি, ধরো একটা টেবিল, সেটাকে যখন আমরা প্রত্যক্ষ করছি তখন কিসের মাধ্যমে দেখছি? চক্ষুর মাধ্যমে। ওই টেবিল আর চক্ষুর মধ্যে যে সংযোগটা হচ্ছে সেটাই হলো সংযোগ বা সন্নিকর্ষ। এই সন্নিকর্ষকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো লৌকিক আর একটা হলো অলৌকিক। লৌকিক সন্নিকর্ষ কাকে বলছে? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরিভাবে সংযোগ হয়, তাকে বলা হয় লৌকিক সন্নিকর্ষ। অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরিভাবে যে সন্নিকর্ষটা হবে, যেমন বলতে পারি ঘটের সঙ্গে চক্ষুর সংযোগ বা সন্নিকর্ষ। অর্থাৎ ঘট, আমরা এটা যে ঘট, সেটাকে চক্ষুর দ্বারা আমরা সরাসরিভাবে প্রত্যক্ষ করছি, এটা একটা ঘট, তাই সেটাই হলো লৌকিক সন্নিকর্ষ। অলৌকিক সন্নিকর্ষ কি? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগটা পরোক্ষভাবে হবে, সেটা হলো অলৌকিক সন্নিকর্ষ। যেমন বলছি, এটা আমরা একটা মানুষকে প্রত্যক্ষ করছি, সেই মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, মনুষ্যত্বর যে প্রত্যক্ষটা সেটা আমরা কিভাবে বুঝছি? আগে প্রথমে আমরা মানুষটাকে দেখছি, তারপর সেটা মনুষ্যত্ব জাতি, তার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, সেটা আমরা বুঝছি। এটা হলো অলৌকিক সন্নিকর্ষ। অর্থাৎ আমরা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগটা পরোক্ষভাবে পাচ্ছি। প্রথমত চক্ষু দ্বারা আমরা মানুষকে দেখছি, তারপরে আমরা বুঝছি এটা মানুষ জাতি বা এর মধ্যে মনুষ্যত্বটা আছে, তাই এটা হলো অলৌকিক সন্নিকর্ষ। তাহলে পুরো সন্নিকর্ষটা বোঝা গেল। সন্নিকর্ষকে আমরা দুভাগে ভাগ করছি, লৌকিক সন্নিকর্ষ আর অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ বলতে কি বোঝাচ্ছে? যেটা আমরা সরাসরিভাবে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে যে সংযোগ হচ্ছে সেটা হলো লৌকিক, আর যেটা হচ্ছে পরোক্ষভাবে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগটা সেটা আমরা পরোক্ষভাবে পাচ্ছি, সেটা হলো অলৌকিক। তাহলে সন্নিকর্ষ হয়ে গেল। এবার আমরা লৌকিক সন্নিকর্ষ পড়ব। এই লৌকিক সন্নিকর্ষ অর্থাৎ প্রাচীনপন্থী ন্যায়শাস্ত্রকাররা বিভিন্ন মত দিয়েছেন, বিভিন্ন রকম লৌকিক সন্নিকর্ষের কথা বলেছেন। তার মধ্যে উদ্যোতকর তার ন্যায়বার্তিকে 6 প্রকার লৌকিক সন্নিকর্ষের কথা বলেছেন। আমাদের পাঠ্যতে এই 6 প্রকার লৌকিক সন্নিকর্ষের কথাই আলোচনা হয়েছে। 6 প্রকার লৌকিক সন্নিকর্ষ কি কি? সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ, বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। 6 প্রকার কি কি? সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়, সমবেত সমবায়, বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। প্রথমত আমরা এই ব্যাখ্যাগুলো একটা একটা করে জানবো। যে সংযোগ প্রথম আছে যেটা, সেটা হলো সংযোগ সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ কাকে বলছে? একটি দ্রব্যের সঙ্গে আরেকটি দ্রব্যের যুক্ত হওয়াকে বলা হয় সংযোগ সন্নিকর্ষ। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে একটা ঘটকে প্রত্যক্ষ করলাম, কার দ্বারা প্রত্যক্ষ করছি? চক্ষুর দ্বারা। এই চক্ষু আর ঘট, এই দুটোর মধ্যে যে প্রত্যক্ষ করছি, এই দুটোর মধ্যে যে সংযোগটা ঘটছে চক্ষু আর ঘটের মধ্যে, সেটা হলো সংযোগ সন্নিকর্ষ। তাহলে বোঝা গেল যে একটি দ্রব্যের সঙ্গে আরেকটি দ্রব্যের যুক্ত হওয়াকে বলা হয় সংযোগ সন্নিকর্ষ। অর্থাৎ উদাহরণটা কি বোঝালাম? একটা ঘট আমরা দেখছি চক্ষু দ্বারা, এই চক্ষু আর ঘটের মধ্যে যেই সংযোগটা ঘটছে সেটা হলো সংযোগ সন্নিকর্ষ। এইবার আমরা বুঝবো 2 নম্বর পয়েন্টটা। প্রথমত তারপরে হচ্ছে
সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। আচ্ছা একটা কথা বলি, প্রথমে কিন্তু সংযোগ সন্নিকর্ষটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এটা ক্লিয়ার হয়ে গেল, কারণ একটা ক্লিয়ার না হলে কিন্তু পরেরটা আমরা বুঝতে পারবো না। একটা একটার সাথে রিলেটেড, এটা ভালো করেই বুঝতে পারছো। কারণ আর একটা জিনিস মাথায় রাখবে, এই ছখানা যেই সন্নিকর্ষ আছে পরপর জিনিসটাকে মাথায় রাখতে হবে সিকোয়েন্স ওয়াইজ। কারণ যদি পরপর যদি আমরা মনে না রাখি তাহলে আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না। তাই সুতরাং এগুলোকে পরপর বিষয়টাকে বুঝতে হবে, পরপর জিনিসটাকে বোঝার চেষ্টা করো। প্রথমটা হয়ে গেল সংযোগ সন্নিকর্ষ, তারপরে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। ইন্দ্রিয়গ্রাহ্য দ্রব্যের প্রত্যক্ষে ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যাস্থিত গুণের যে সম্বন্ধ দেখা যায় তাকে বলা হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। মনে হচ্ছে প্রচুর কঠিন, মানে কেমন সংজ্ঞাটা কেমন লাগলো? ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যের, তার গুণের, এত কিছু বুঝতে পারছি না, তাই তো? তাই এখানে আমরা বুঝবো কি হলো, প্রথমটা কি হলো সংযোগ সন্নিকর্ষ। প্রথমে আমরা যে ঘটটাকে প্রত্যক্ষ করলাম, কিসের দ্বারা প্রত্যক্ষ করলাম? চক্ষু দ্বারা। তাই চক্ষু আর ঘটের মধ্যে একটা সংযোগ হচ্ছে, সেটা হলো সংযোগ সন্নিকর্ষ। এবার সংযুক্ত সমবায় সন্নিকর্ষটা কি? এই যে আমরা চক্ষু দ্বারা ঘটটাকে প্রত্যক্ষ করছি, তার যেই গুণটা, তার মধ্যে যে গুণটা আছে বা রূপটা আছে, সেই রূপটা মানে আমরা বুঝতে পারছি এটা কিসের আকার দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখছি, বস্তুটাটা কি? ঘট। এটা একটা ঘটের গুণ, মানে এটা রূপ। ঘট দেখে বুঝতে পারছি এটা ঘট। এই যে ঘট, এটা বুঝতে পারছি যেটা ঘট, তাই সেটা হলো কি হলো, সেটা চক্ষুর সাথে একটা সংযোগ হচ্ছে, তারপরে সেটা রূপটা বুঝতে পারছি, সেটাই হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। প্রথমে আমরা চক্ষু দ্বারা ঘটটা দেখছি, একটা বিষয় বা একটা বস্তুকে দেখতে পাচ্ছি, সেটা হলো সেই বস্তুটাকে দেখে চক্ষুর সাথে সেটা যেই সংযোগটা ঘটছে সেটা হলো সংযোগ সন্নিকর্ষ। তারপরে বস্তুটা যে ঘট, এটা যে ঘটের মতোই আকার বা রূপ, সেটাই হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। তারপর কি বলছে? সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষটা কি? ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যের গুণ এবং সেই জাতির মানে গুণের জাতির প্রত্যক্ষ যে সম্বন্ধ হয় সেটা হলো সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ এখানে হচ্ছে গুণ মানে রূপ প্লাস জাতি দুটোই হচ্ছে। যেমন আমি বলি, প্রথমত হলো চক্ষুর সঙ্গে আমাদের যেই বস্তুটা তার সংযোগ ঘটলো, সেটা বুঝলাম এটা একটা বস্তু, এটা একটা ঘট, সেটা হলো সংযোগ সন্নিকর্ষ। তারপরে বুঝতে পারলাম এটা কিসের আকার, বস্তুটি কিসের আকারে দাঁড়িয়ে আছে, এটা ঘটের মতো দেখতে, তাই এটা হলো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। তাহলে বুঝলাম এটা ঘটের রূপ, মানে এই রূপটা হচ্ছে ঘটের। তারপর কি করে বুঝবো? এইটার জাতি এবং রূপ, মানে এই ঘটটা কেমন দেখতে বা ঘটের জাতিটা এর মধ্যে আছে নাকি, চক্ষুর সঙ্গে ঘটের গুণ জাতি দুটোকেই আমরা প্রত্যক্ষ করব, সেটা হলো সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। বোঝা গেল? এই তিনটে সিকোয়েন্স কিন্তু একসাথে, সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, এগুলো কিন্তু প্রত্যেকটাই চক্ষু দ্বারা হচ্ছে। প্রথমে বিষয় বস্তুটাকে দেখলাম, সেটা সংযোগ, তারপরে বস্তুটা কি রূপ সেটা বুঝলাম, সেটা সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। তারপরে বস্তুটা রূপ জাতি এগুলো বুঝলাম, সেটা হলো সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। তারপর হচ্ছে সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষ বলতে দুটো বস্তুর মধ্যে এমন এক সম্বন্ধকে বোঝায় যেখানে দুটি দ্রব্যের একটিকে ছেড়ে আরেকটি কখনোই থাকতে পারে না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে কর্ণ নামক ইন্দ্রিয়ের সঙ্গে শব্দের যে সংযোগ তাই হলো সমবায় সন্নিকর্ষ, কারণ কর্ণ ছাড়া শব্দের অস্তিত্ব সম্ভব নয়। সমবায় সন্নিকর্ষ হচ্ছে দুটো বস্তুর মধ্যে একটা সম্বন্ধ যেখানে একটাকে ছাড়া আরেকটা থাকতেই পারে না। তাহলে কর্ণর সাথে শব্দ যে হচ্ছে, আমি কথা বলছি বা তোমরা যে এই পড়াটা আজকে শুনতে পাচ্ছ, কিসের মাধ্যমে শুনতে পাচ্ছ? কর্ণ দ্বারা। আজকে কান না থাকলে তোমরা শব্দটা শুনতে পারবে না, শব্দ না শুনতে পারলে কানেরও কোনো দরকার নেই, কানের কোনো অস্তিত্বই নেই। তাই সেই জন্যই এটাই হলো সমবায় সন্নিকর্ষ। বোঝা গেল? সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে নাও এই কর্ণ আর শব্দের মধ্যে যে সম্বন্ধ সেটা হলো সমবায় সন্নিকর্ষ। এই উদাহরণটা যদি মাথায় রাখতে পারো তাহলে এটা পুরো পরিষ্কারভাবে বুঝে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সমবেত সমবায় সন্নিকর্ষ। এইবার সমবেত সমবায় সন্নিকর্ষ কি? দুটো সমবায় সম্বন্ধ যখন একসঙ্গে সমবেত হয় তখন তাকে বলা হয় সমবেত সমবায় সন্নিকর্ষ। উদাহরণস্বরূপ বলা যায় যে কর্ণ নামক ইন্দ্রিয়ের সঙ্গে শব্দত্ব জাতির যে সন্নিকর্ষ হয় তাকে বলা হয় সমবেত সমবায় সন্নিকর্ষ।
আমরা একটা আওয়াজ শুনলাম, সেটা কি, কিসের শব্দ, মানে সেটা কি শুনতে পেলাম? শব্দ। এই শব্দর তো যে জাতি, এটা বোঝা যাচ্ছে এটা শব্দ হচ্ছে। তাই কর্ণ নামক ইন্দ্রিয়ের সঙ্গে শব্দের যেই সম্বন্ধ হলো সেটা হলো সমবায় সম্বন্ধ, অর্থাৎ এটা হলো তার সাথে যেই শব্দর তো জাতিটা, এই আওয়াজটা বা সাউন্ডটা কীরকম হচ্ছে, এটা আমি কি শ আওয়াজ হচ্ছে না ভালো লাউডলি স্পিকার হচ্ছে, এটা কী করে বুঝবো? এটাই হলো সমবেত সমবায় সন্নিকর্ষ, তার জাতিটা বোঝা। এবার হলো বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। এটা পুরোটাই মানে একটা আলাদা জিনিস। বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ এটা পুরোটাই ছিটকে যাচ্ছে, যেটা হলো এই ন্যায় মতে ভাব পদার্থ সমূহের মতো অভাবেরও একটা স্বতন্ত্র পদার্থ আছে। এই অভাবটা কি দেখছি, অভাবের একটা স্বতন্ত্র পদার্থ আছে, কি বলবে বুঝবো। নৈয়ায়িকগণ বলেন অভাব প্রত্যেকের সময় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগ বা সন্নিকর্ষ হয় তাকে বিশেষণতা বা বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ বলতে পারি। আমরা একটা দেখলাম টেবিলে একটা কলম ছিল, হয়তো আমরা সেটাকে সরিয়ে নিলাম। একটা টেবিলে হঠাৎ করে দেখলাম যে কলমটা আমরা একবার দেখলাম যে টেবিলের ওপর কলমটা আছে, হট করে আমি কিছুক্ষণ পর সেটা ঘুরে এসে দেখলাম কলমটা আর ওখানে নেই। তাহলে টেবিলের ওপর আমরা কি ছিল, একটা দেখেছিলাম, কলম দেখেছিলাম, কিন্তু কলমটা নেই। ওখানে যে কলমের অভাব দেখতে পাচ্ছি, তাহলে ওখানে কলমটা নেই, তাহলে ওখানে একটা কি দেখা যাচ্ছে যে কলমের অভাবটা হচ্ছে। এই অভাবটাকেই বলছি আমরা বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। বোঝা গেল পুরোটা? সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ, বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, এই তিনটের উদাহরণ কিন্তু এক, এবং এই তিনটের উদাহরণের সিকোয়েন্সটা ভালো করে মাথায় রাখবে। প্রথমে বস্তুটাকে দেখবো, তারপরে বস্তুটার গুণ বা রূপটা বুঝবো, তারপরে তার গুণ জাতি দুটোকেই বুঝবো। আর সমবায় সন্নিকর্ষ কেন বললাম, যে কর্ণ আর ইন্দ্রিয়ের মধ্যে যে সন্নিকর্ষ, যেখানে দুটো জিনিস একসাথে থাকতে হবে, তারপর তার জাতিটা বুঝবো। আর বিশেষণ বিশেষণাভাব সন্নিকর্ষটা তো পুরোটাই আলাদা, যেখানে কিনা অভাব বোধটা করবো, সেটাই হলো বিশেষ্য বিশেষণাভাব সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে অলৌকিক সন্নিকর্ষ। অলৌকিক সন্নিকর্ষকে তিন প্রকার অলৌকিক সন্নিকর্ষ: সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, যোগজ লক্ষণ সন্নিকর্ষ। তাহলে অলৌকিক সন্নিকর্ষ কি? অলৌকিক প্রত্যেকের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের অলৌকিক তথা পরোক্ষভাবে সন্নিকর্ষ হচ্ছে, সেটা হলো অলৌকিক সন্নিকর্ষ। অর্থাৎ ঘট প্রত্যেকের ক্ষেত্রে চক্ষু নামক ইন্দ্রিয়ের সঙ্গে আমরা ঘটত্ব জাতিকে প্রত্যক্ষ করছি, সেটা হলো অলৌকিক সন্নিকর্ষের একটা উদাহরণ। আর এই অলৌকিক সন্নিকর্ষকে আমরা তিন ভাগে পারছি: সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ লক্ষণ। সামান্য লক্ষণ বলতে কি বোঝাচ্ছে? যে প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সামান্য ধর্ম তথা জাতি ধর্ম সন্নিকর্ষ রূপে কাজ করে, তাকে সামান্য লক্ষণ সন্নিকর্ষ বলে। অর্থাৎ সামান্য লক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে সামান্য জাতি বা সাধারণ ধর্মটা আমরা বুঝবো, সেটাই হলো সামান্য লক্ষণ সন্নিকর্ষ। যেমন ঘট প্রত্যক্ষের ক্ষেত্রে ঘটত্ব জাতি বা এই সামান্য ধর্ম, যেটা ঘট, এটা ঘটের একটা জাতি, মানে এটা ঘটের একটা অংশ, সেটা কি করে বুঝবো এটা ঘট, এই জিনিসটা ঘট, এই যে জাতিটা বা এর অংশটাকে আমরা বুঝছি যে এটা ঘট, সেটাই হলো সামান্য লক্ষণ সন্নিকর্ষ। জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ কি? আমরা পূর্বজ্ঞানের ভিত্তিতে কোনো বিষয়কে প্রত্যক্ষ করার ক্ষেত্রে সেই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে অলৌকিক সন্নিকর্ষ সম্পন্ন হয়, তাকে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ বলবো। যেমন আমরা এর আগেও আমরা জ্ঞান লক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রেও বলেছি, সেই সেম উদাহরণ হচ্ছে চন্দন। আমরা আগে দেখেছি চন্দন কাঠটা গন্ধ আছে, সেটা আমরা আগে দেখেছিলাম যে চন্দন কাঠ এটার একটা গন্ধ আছে। তেমনি পরক্ষণে আমরা যদি পরে কখনো যদি কোনো সময় দেখি একটা চন্দন কাঠ, তখন সেই কাঠটাকে দেখে বুঝে যাবো যে এটার চন্দন কাঠ, এটার একটা গন্ধ আছে। কি করে বুঝবো? কারণ আগে আমাদের পূর্বজ্ঞান হয়েছিল, যে গন্ধটা সুখে আমরা বুঝেছিলাম এটা একটা সুন্দর গন্ধ আছে, তাই এটা চন্দন কাঠের একটা সুন্দর গন্ধ হয়, তাই চন্দন কাঠটা দেখেই আমরা বুঝে যাব এটা চন্দন কাঠ, এটার একটা গন্ধ আছে। তাই পূর্বে দেখেছিলাম, সেই জ্ঞানটা আমাদের মনে আছে, সেটাই হলো জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। যোগজ লক্ষণ সন্নিকর্ষ কি? যোগজ লক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রেও বলেছিলাম একই জিনিস, সেটাই হলো যোগজ লক্ষণ সন্নিকর্ষ। এইটা সাধারণত যোগীদের ক্ষেত্রে হয়, মানে সাধুদের ক্ষেত্রে, তারা বলে দিতে পারে অতীত বর্তমান ভবিষ্যতের কথা, সেটাই হলো যোগজ লক্ষণ
স্বনিকর্ষ, অর্থাৎ যেসব সিদ্ধ পুরুষ বা সাধুরা যোগ সাধনার মাধ্যমে এই অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটে কালের সমস্ত বস্তুকে প্রত্যক্ষ করতে পারে তাকেই বলা হয় যোগজ লক্ষণ স্বনিকর্ষ। তাহলে অলৌকিক লক্ষণ স্বনিকর্ষকে আমরা তিনভাবে পাচ্ছি: সামান্য, জ্ঞান, যোগজ। তাহলে এই তিনটে জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, তাই তো? তাহলে আমরা স্বনিকর্ষকে দুভাগে পাচ্ছি, লৌকিক আর অলৌকিক। লৌকিকে আমরা 6টা স্বনিকর্ষ পেয়েছি আর অলৌকিকে হচ্ছে 3টে স্বনিকর্ষ। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন কোনো সদস্য থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এটাও সবসময় বলি যে যদি ক্লাস সংক্রান্ত কোনো অসুবিধে থেকে থাকে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেল নলেজ অফ ফিলোসফি সেখানেও জানাতে পারো এবং আমাদের যে ফেসবুক পেজ আছে নলেজ অফ ফিলোসফি সেখানেও কিন্তু তোমরা জানাতে পারো। একটা কথা বারবার বলছি, যদি কারো ফেসবুক পেজ থেকে থাকে বা ফেসবুক থেকে থাকে তোমরা কিন্তু নলেজ অফ ফিলোসফি চ্যানেলকে কিন্তু ফলো করে রাখতে পারো, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে যেমন ক্লাসটা আপলোড হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ফেসবুক পেজেও আপলোড করে দিই। যদি কোনো ক্লাস সংক্রান্ত অসুবিধা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। আজকের ক্লাসটা এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ।